হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে শুরু করব গ্র্যাভিটেশনের পার্ট 4। আমরা আগের দিনে পার্ট 3-তে কী কী টপিক পড়েছিলাম সেটা দেখে নিই। তো প্রথমে করানো হয়েছিল কি, একটা বস্তু থেকে, একটা গোলাকার বস্তু, তার ব্যাসার্ধ বলে দেওয়া ছিল, সেখান থেকে একটা কি আর ব্যাসার্ধের গোলককে কেটে নেওয়া হলো। তাহলে যদি এর সামনে কোনো একটা বস্তু রাখা হয়, তার সাথে আকর্ষণ বলের মানটা কত হবে সেটা নির্ণয় করেছিলাম কীভাবে। প্রথমে সমগ্র বস্তুটা বা সমগ্র ভরের জন্য সেই বস্তুর সাথে আকর্ষণ বলের মানটা বের করেছিলাম। ছিল কেমন ছবিটা? অরিজিনালি এরকম একটা গোলক ছিল, এখানে একটা স্মল এম ছিল, ঠিক আছে? তো এখান থেকে এর আকর্ষণ কত হবে যদি এখান থেকে একটা পোর্শন কেটে নেওয়া হয়, গোলাকার পোর্শনটা। প্রথমে কি করেছিলাম, যে সমগ্র ভরের জন্য কি করেছিলাম, আকর্ষণ বলটা বের করে নিয়েছিলাম। তারপর কি করেছিলাম, যেটুকু অংশ কেটে নিয়েছি ওইটুকু ভরের জন্য কত আকর্ষণ বল হতো সেটা বিয়োগ করে দিয়েছি। এই অঙ্কটা এমসিকিউ আকারে দিতে পারে, সেক্ষেত্রে হয়তো মানগুলোকে একটু পরিবর্তন করবে। এখানে কি ছিল, 2 নম্বর পড়ছিলাম কি, যে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন। কী বলেছিলাম, উচ্চতা বাড়ার সাথে সাথে অভিকর্ষ ত্বরণ পরিবর্তন হয়, এবং কি পৃথিবী থেকে নিচের দিকে নামলেও কী হবে, অভিকর্ষ ত্বরণ পরিবর্তন হয়। উচ্চতা বাড়ার সময় কত জানি আমরা, জি প্রপোর্শনাল টু আর স্কোয়ার, এই ফর্মুলাটা ইউজ করেছিলাম। বা এটাকে স্মল আর দাও, স্মল আর স্কোয়ার, অর্থাৎ কি সেখান থেকে এসেছিলো কি, জি ড্যাশ ইকুয়াল টু জি আর স্কোয়ার প্লাস আর প্লাস এইচ, অর্থাৎ কি এই এইচটা হচ্ছে কি ভূপৃষ্ঠ থেকে উচ্চতা। তাহলে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান কত হবে সেটা হচ্ছে এটা। আর যদি এইচের মানটা খুব ছোট হয়, সেক্ষেত্রে কী করতে পারি, জেনারেলাইজ করে, যে 1 - 2h বাই আর, যেখানে আরও টার্ম ছিল সেই কম্পোনেন্টগুলোকে বাদ দেওয়া হয়েছে। যেহেতু এইচ ভেরি ভেরি গ্রেটার লেস দেন আর, তাই কি এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার, এটা হচ্ছে কি ভেরি ভেরি লেস দেন 1 হয়ে গেছে, ঠিক আছে? যেমন হচ্ছে 1/6 যদি করো 0.6, সরি 1/5, কত হবে এর মানটা, 0.2। একে যদি 1/5 স্কোয়ার করে দাও, 1/5 স্কোয়ার, তাহলে কী হবে, মানটা আরও ছোট হয়ে যাবে। তাহলে ক্ষুদ্র রাশি স্কোয়ার করলে কী হবে, মানটা আরও ছোট হয়ে যাবে, সেগুলোকে অগ্রাহ্য করা হয়েছে। সেখান থেকে একটা জেনারেল ফর্ম এসেছিলো কি, এইচ ইকুয়াল টু 1 - √n/√n ইন্টু আর, যেটা এসেছিলো কোত্থেকে, এখান থেকে। এটা হচ্ছে কি, যদি বলে দেয় যে পৃথিবী থেকে কত উচ্চতায়, মানে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় জি এর মান এত পার্সেন্ট হবে, 20% হবে, 25% হবে, বা অর্ধেক হবে না দ্বিগুণ হবে, এরকম বলে দিলে তখন আমি এই ফর্মুলাটা ইউজ করব। এটা হচ্ছে শুধুমাত্র কি উচ্চতার জন্য, উচ্চতার জন্য। আর গভীরতার জন্য কি বলেছিলাম, যখন এই পৃথিবী আছে, এখানে এইচ গভীরতায় নামা হবে, তখন কী হবে, শুধুমাত্র এই ভরটুকু কী হবে, কার্যকরী ভর হবে। অর্থাৎ কি, এই বস্তুটা সমান ব্যাসার্ধ নিয়ে যে বৃত্ত রচনা করা হবে, সরি যে গোলক রচনা করা হবে, সেই গোলকের ভরটাই হবে কি কার্যকরী ভর। এবং সেখান থেকে এসেছিলো কি ফর্মুলাটা, জি ড্যাশ ইকুয়াল টু জি 1 - h বাই আর। এটা হচ্ছে কি জেনারেল ফর্ম, এটাতেই মানে এখানে আর এরকম কন্ডিশন নেই। সেখান থেকে বের করছিলাম কত, এইচ ইকুয়াল টু 1 - n আর, হচ্ছে কি পৃথিবী পৃষ্ঠ থেকে, ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতাটা হচ্ছে কি ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, আর এটা হচ্ছে কি ভূপৃষ্ঠ থেকে গভীরতা, ভূপৃষ্ঠ থেকে গভীরতা। তাহলে কত গভীরতায় জি এর মান কত হবে, বা হাফ হবে না অর্ধেক হবে, 20% হবে, সেটা এখান থেকে আমি বের করতে পারবো। আর এটা কি বলেছিলাম ফর্মুলা, যে জি ড্যাশ ইকুয়াল টু আর বাই আর ইন্টু জি, অর্থাৎ কি যদি দৈর্ঘ্যটা, অর্থাৎ কি আর এর মানটা যদি এই কেন্দ্র থেকে বলে দেয় এইচ এর মানটা, এটা হচ্ছে আর, তাহলে কী হবে, এই ফর্মুলাটা ইউজ হবে, তাহলে এই ফর্মুলাটা ইউজ হবে। অন্যথা ভূপৃষ্ঠ থেকে গভীরতা বললে তখন এই ফর্মুলা ইউজ হবে। এই পোর্শনটা ভালোভাবে পড়ে নিও, কারণ যা কোশ্চেন আসবে কি এই 4টা পার্ট, মানে 4টা ভিডিও থেকেই আসবে, এর বাইরে কোশ্চেন হবে না আশা করি, তোমরা ভালোভাবে পড়ে নেবে। এরপর দেখো, পৃথিবীর আর্নিক গতির জন্য হচ্ছে কি অভিকর্ষ ত্বরণের পরিবর্তন। ধরে নাও এটা একটা পৃথিবী, ঠিক আছে, এটা তার অক্ষ,
এই অক্ষের সাপেক্ষে ওমেগা কৌণিক বেগে আবর্তন করছে। এটা হচ্ছে কি নিরক্ষরেখা, ধরে নাও এটা নিরক্ষরেখা। এখান থেকে কোনো একটা বস্তু এই পি বিন্দুতে আছে, যার এর সাপেক্ষে অক্ষ হচ্ছে কত ফাই, ফাই অক্ষাংশে। আর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে কি, মনে করি পৃথিবীর ব্যাসার্ধ সমান আর, ওমেগা হচ্ছে কি কৌণিক বেগ, কৌণিক বেগ পি বিন্দুতে ফাই অক্ষাংশে একটি এম ভরের বস্তু অবস্থিত। দেখো আমি অভিকর্ষ ত্বরণ নির্ণয় করবো। জি এর মানটা, কোনো বস্তু যদি ভর দেওয়া থাকে এম, তাহলে ওজন কত হয় এম ইন্টু জি। তাহলে এই পজিশনে যদি এর আমি ভর জানা থাকে, ভরটা জানা আছে, আমি যদি ওজনটা বের করে নিতে পারি, তাহলে তো আমি জি এর মানটা পেয়ে যাবো। তাহলে এই পজিশনে তার বস্তু ওজন কত হবে, পি পয়েন্টটা কত হবে এম জি ড্যাশ হলো। সেখান থেকে আমি এম ভাগ করে দিলে কী পাবো, আমি অভিকর্ষ ত্বরণের মান পাবো। এবার দেখো তো, যদি এরকম হয় যে বস্তুটা এরকম আছে এই পি পয়েন্টে, তাহলে এ কেমন ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরবে, পৃথিবী ঘুরছে এরকম, তাহলে এরকম একটা ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করবে, করবে কি না? কারণ পৃথিবী বস্তুটা এখানে আছে, পৃথিবী এরকম যদি ঘুরে, তাহলে হচ্ছে কি এরকম বৃত্তপথে ব্যাসার্ধে ঘুরবে, অর্থাৎ কি আর বৃত্তপথে ব্যাসার্ধে আবর্তন করছে। এর নাম দাও ও পি কিউ। এম ভরের বস্তুটি, এম ভরের বস্তুটি পৃথিবীর ঘূর্ণাক্ষের সাপেক্ষে, পৃথিবীর ঘূর্ণাক্ষের সাপেক্ষে আর দূরে অবস্থিত, অর্থাৎ আর ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করছে। তাহলে এ যদি আর বৃত্তপথে আবর্তন করে, অর্থাৎ কি কিউপি, কিউপি সমান হচ্ছে কত আর, সরি স্মল আর। আবার দেখো তো ওপি কত হবে, আবার ওপি সমান হচ্ছে কত ক্যাপিটাল আর, পৃথিবী ব্যাসার্ধ। তাহলে আমি ওই ওপি এর মানটা বের করে নিই, কার সাপেক্ষে, আর এর সাপেক্ষে। তাহলে দেখো তো এটা যদি ফাই হয়, তাহলে এটাও ফাই হবে, ফাই হবে কি না, একান্তর কোণ। তাহলে ত্রিভুজ ও পি কিউ থেকে পাই কি পাচ্ছি, আর এর মানটা বের করে নেবো। তাহলে কথা হচ্ছে আর বাই ক্যাপিটাল আর সমান হচ্ছে কস থিটা, কস ফাই, দ্যাটস ইকুয়াল টু, অর্থাৎ কি আর ইকুয়াল টু আর কস ফাই। এক নাম্বার। এটা কেন বের করলাম, কি দরকার ছিল? এরপর দেখো মেন জায়গাতে আসি, কী দরকার ছিল। যদি এটা আর ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করে, তাহলে এদিকে কাজ করবে কি, এটা অপকেন্দ্র বল কাজ করবে। সে অপকেন্দ্র বলের মান কত হবে, এম ওমেগা স্কোয়ার বা এম ভি স্কোয়ার বাই আর, এম ওমেগা স্কোয়ার আর। কাজ করবে কি না, কারণ এটা হচ্ছে কি আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, ঠিক আছে। এরপর দেখো বস্তু ওজন কাজ করবে কোন দিকে, তুমি যেখানেই থাকো না কেন, পৃথিবীর তুমি যে পয়েন্টেই থাকো না কেন, তুমি যদি এই পয়েন্টেও থাকো, তোমার ওজনটা কাজ করবে কোন দিকে, সবসময় কেন্দ্রের দিকে। তুমি এই পয়েন্টে থাকলেও তোমার কেন্দ্রের দিকে কাজ করবে ওজন এমজি, এদিকেও কাজ করবে কি এমজি। যদি এই পয়েন্টে থাকো, তাও তোমার ওজনটা কাজ করবে কোন দিকে, এমজি। সবসময় ওজন তোমার কাজ করে কোন দিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে, ঠিক আছে, পৃথিবীর কেন্দ্রের দিকে সবসময় ওজন কাজ করবে, এই অভিমুখটা এটা। তাহলে এই ওজন কাজ করছে কোন দিকে, পৃথিবীর কেন্দ্রে, অর্থাৎ কি এমজি এদিকে। তাহলে দেখো তো এমজি কাজ করছে নিচের দিকে, এম ওমেগা স্কোয়ার আর কাজ করছে এদিকে, তাহলে এর একটা উপাংশ থাকবে, সেই উপাংশটা কোন দিকে হবে, উপাংশটা এদিকে হবে।
এম ওমেগা স্কোয়ার আর কস ফাই হবে কি না? হবে কি? কারণ কি, এটা যদি ফাই হয় তাহলে এটাও ফাই হবে, তাহলে ফাই হলে কী হবে, এই এম ওমেগা স্কোয়ার আর এর একটা উপাংশ কী কাজ করছে, ঠিক ওজনের বিপরীত দিকে কাজ করছে। তাহলে কোনো একটা বলের বিপরীতে যদি আর একটা বল কাজ করে তাহলে বলের মানটা বাড়বে না কমবে? কমে যাবে। তাহলে এদিকে কাজ করছে কি এম জি, আর এদিকে কাজ করছে কি এম ওমেগা স্কোয়ার আর কস ফাই। তাহলে লব্ধিটা কত হবে? দুটো বিয়োগফল। তবুও কী হচ্ছে, বস্তুটা ধরে আছে, মানে পৃথিবী পৃষ্ঠ ধরে আছে। তোমার ওজন যদি শূন্য হয়ে যায় তুমি পৃথিবী পৃষ্ঠে ভাসবে। যাই হোক না কেন, ওজনটা মানটা এমজির মানটা দিকে বেশি, এম ওমেগা স্কয়ার আর এর মানটা কম। তাহলে এম বস্তুর উপর এম ভরের বস্তুর উপর ক্রিয়াশীল, এটা কি বল? অপকেন্দ্র বল। অপকেন্দ্র বলের একটি উপাংশটা কি এম ওমেগা স্কোয়ার আর কস ফাই বস্তুর ওজনের বিপরীত দিকে এবং কেন্দ্রা বহির্মুখী ক্রিয়াশীল, ওজনের বিপরীত দিকে ক্রিয়াশীল। অতএব পি বিন্দুতে ফাই অক্ষাংশে, এটা ফাইটা হচ্ছে কি অক্ষাংশ, ফাই অক্ষাংশে এম ভরের বস্তুর লব্ধি ওজন কত হবে? এম জি ড্যাশ ইকুয়াল টু এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস ফাই। হবে কি না লব্ধি ওজন? কারণ জি ড্যাশ দিলাম, কারণ ভরের মানটা কোনো সময় পরিবর্তন হবে না, যা পরিবর্তন হবে কার? জি এর মানটা। তাহলে জি ড্যাশ ইকুয়াল টু কত হবে? দেখো এমগুলোকে ভাগ করে দিলি অ্যান্সার মিলে যাবে। তাহলে এটা হচ্ছে কি এম জি কাজ করছে নিচের দিকে, আর বাইরের দিকে কাজ করছে কি এম ওমেগা স্কোয়ার আর কস ফাই। আর একটা অংশ থাকবে কি এম ওমেগা স্কোয়ার আর সাইন ফাই, যেটা আমাদের বিবেচনা করার দরকার নেই। কেন দরকার নেই? কারণ ওজনের বিপরীত দিকেও ক্রিয়া করছে না, ওজনের দিকে বিপরীত দিকে কোনো দিকেই ক্রিয়া করবে না। ঠিক আছে, অর্থাৎ কী লিখবো আমি এখানে? জি সমান কী লিখতে পারি? জি ড্যাশ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস ফাই দ্যাটস ইকুয়াল টু, আর এর মানটা পুট করতে পারি কত? আর কস ফাই। এইখানে আর এর মানটা বসানোর জন্য এখানে আরটা বের করা, আর কিছু নয়। তুমি এইটাকে এর পরে বের করতে পারো। ঠিক আছে, তো কথা হলো জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস ফাই ইন্টু কস ফাই। এ একটা কস ফাই ছিল আর একটা কস ফাই এলো, তাহলে কত আসছে? জি ড্যাশ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ফাই। এটা হচ্ছে কি অভিকর্ষ ত্বরণের মান, আর এটা হচ্ছে কি মানে এই পার্টটুকু শুধু হ্রাসের মান। আমি এখানে ছবিতে যা করেছি সেটা লিখেছি, আর কিছু করি নেই। শুধু ফ্রি বডি ডায়াগ্রাম ছবি মুখস্থ রাখলে বাকি সবটা হয়ে যাবে। নোট করে নাও, তারপর নেক্সট প্রসিড করব। এরপর দেখো তো, বস্তুটা যদি এরকম পয়েন্টে অবস্থিত হয় তাহলে ফাইয়ের মান কত হচ্ছে? 90 ডিগ্রি। অর্থাৎ কি মেরু অঞ্চলে কোনো বস্তু অবস্থিত হলে সেক্ষেত্রে কি হবে? যদি এরকম অবস্থান করে তাহলে এটা কি কোনো ঘুরবে? ধরুন এই পেন্টের ডগে একটা বস্তু রাখা আছে, তাহলে সেটা কি কোনো আর ব্যাসার্ধে বৃত্তপথে আবর্তন করছে? কি করবে না। তাহলে এর জন্য কি কোনো অপকেন্দ্র বল থাকবে না?
আর আর এর মানটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে এখানে অপকেন্দ্র বল থাকবে না, মানে কি জিরো হবে। তাহলে মেরু অঞ্চলে কথা হবে কেস ওয়ান মেরু অঞ্চলে ফাই ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে কথা হবে জি ড্যাশ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস 90 সঙ্গে কথা হবে জি ড্যাশ ইকুয়াল টু জি। অর্থাৎ কি মেরু অঞ্চলে আর্নি গতির কোনো প্রভাব নেই। তাহলে মেরু অঞ্চলে জি এর ওপর আর্নিক গতির প্রভাব নেই। এখানেও হবে এখানেও হবে, দুই মেরু অঞ্চলে। এবং হতে পারে কি কেস 2 থিটা ইকুয়াল টু 0 অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে সেতে কত হবে দেখো তো, যে জি ড্যাশ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস 0 মান কত 1। তাহলে এখানে কথা হবে ওমেগা স্কোয়ার আর পরিমাণ জি এর মান হ্রাস পাবে। ঠিক আছে, এখানে দেখো ওমেগা স্কোয়ার আর এর মানটা কত হবে, এখানে ওমেগা ইকুয়াল টু কত 2π/t লিখতে পারি। টি বলতে কি পর্যায়কাল, তুমি এটাকে কী করবে সেকেন্ডে করতে পারো। কথা হবে 2π কথা হবে 24 ঘন্টায় একদিন প্লাস কত 60 ঘন্টায় 60 মিনিটে 1 ঘন্টা প্লাস 60, তোমার কথা হবে 2π ডিভাইড বাই 84600। এরপর হচ্ছে কি ওমেগা স্কোয়ার আর এর মান কত 6400 মিটার, বা লিখতে পারো কি 6400 কিমি। দেখা যায় কি যে ওমেগা স্কোয়ার আর বাই জি এর মান প্রায় কত হবে 1/289। তো সবসময় কী করবো ওমেগা স্কোয়ার বাই আর ইন্টু জি এর মানটা 1/289 কাছাকাছি বসিয়ে ক্যালকুলেশন করবো, আমার সুবিধা হবে। তাহলে নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণের হ্রাসের মান কত হবে, ত্বরণের হ্রাসের মান কত ওমেগা স্কোয়ার আর, তাই তো এটাই তো করেছি। তাহলে সময় কত হবে দেখো তো, ওমেগা স্কোয়ার আর বাই আমি করলাম কি জি ইন্টু জি করতে পারি। তাহলে মানটা কত বসাবো 1/289 ইন্টু জি, অর্থাৎ কত আসছে এখানে মুছে দাও ভালো করে লেখো 1/289 ইন্টু জি। এবার পার্সেন্টেজ করলে কী হবে, পার্সেন্টেজ করে নেবে, এতটা পরিমাণ কী হবে জি এর মানটা কমবে। যদি কেস 3 ওমেগা ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ কি অর্থাৎ পৃথিবীর কৌণিক বেগ 0, বা বলতে পারো কি হঠাৎ করে পৃথিবী স্টপ হয়ে গেলে জি এর কী পরিবর্তন হবে। দেখো তো স্টপ যদি হয়ে যায় আমার ফর্মুলা কি ছিল যে জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু জি ছিল না জি ইন্টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ফাই, এটাই ছিল তো। তাহলে হঠাৎ করে যদি স্টপ হয়ে যায় ওমেগা 0 হয় তাহলে কী হবে এই পরিমাণ কী হবে
দেখো আমার অ্যাকচুয়াল জি ছিল এটা, সেটা কী হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আর্নিক গতির জন্য বা পৃথিবীর আর্নিক গতির জন্য কী হচ্ছে এই পরিমাণ কমে যাচ্ছে, তাহলে স্টপ হয়ে গেল মানে কি এই পরিমাণ বেড়ে যাবে, বাড়বে কি না? তুমি 50 টাকা ইনকাম করো এবং প্রতি মাসে কি হচ্ছে তোমাকে দেখা যাচ্ছে ইনকাম করার সময় ট্যাক্স দিতে হয় 50 টাকা, তাহলে 50 টাকা থেকে কি 50 টাকা কম পাচ্ছ প্রতি মাসে। যদি হঠাৎ করে ট্যাক্সটা বন্ধ হয়ে যায়, যদি না নেয়, তাহলে কী হবে তোমার ইনকামটা 50 টাকা বেড়ে যাবে, মানে কি 50 টাকাটা এক্সট্রা হবে। ঠিক হচ্ছে কি এটা হচ্ছে কি বন্ধ হয়ে যাচ্ছে মানে কম ছিল, আর আমরা যখনই জিটা মাপছি নিরক্ষীয় অঞ্চলে যে জিটা মাপা হয় সেটা কোন জিটা মাপি, এই জিটা মাপি, এটা পাই না, তাহলে কি এত পরিমাণ কমে যায়। তো যখনই কৌণিক বেগ শূন্য হয়ে যাবে তখন কী হবে জি এর মানে এতটা পরিমাণ বেড়ে যাবে। তাহলে নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর কৌণিক বেগ শূন্য হলে নিরক্ষীয় অঞ্চলে, এটা পরের লাইনে লিখছি তোমরা এখানে মধ্যে নোট করে নাও। দেখো পৃথিবীর আবর্তন হঠাৎ বন্ধ হয়ে গেলে নিরক্ষীয় অঞ্চলে কী হবে, জি এর মান কী হবে ওমেগা স্কোয়ার আর, আর নিরক্ষীয় অঞ্চলে ফাই কত 0, তাহলে এত পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে যদি বলা হয় পৃথিবীর আবর্তনের জন্য নিরক্ষীয় অঞ্চলে জি এর মান কতটা হ্রাস হয়, পৃথিবীর আবর্তনের জন্য নিরক্ষীয় অঞ্চলে জি এর কতটা মান হ্রাস হয়, এই পরিমাণে হ্রাস হয়। এই মানটা কথা বললাম, তাহলে ওমেগা স্কোয়ার আর বাই জি ইন্টু জি করলাম কত হবে 1/289 ইন্টু জি, অর্থাৎ কত হবে দেখবে 3.38 সেমি পার সেকেন্ড স্কোয়ার, এত পরিমাণ হ্রাস হবে। এর মানটা কত হবে 3.38 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে যে নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণের হ্রাসের মান কথা হচ্ছে 3.38 সেমি পার সেকেন্ড স্কোয়ার, প্লাস কী বললাম যদি হঠাৎ করে পৃথিবীর আবর্তন বন্ধ হয়ে যায় তাহলে যতটা কমেছিল অতটাই ক্ষেপে বৃদ্ধি পাবে। এটা একটু কারেকশন করে নাও, এটা কথা হবে 86,400, ঠিক আছে 86,400, বোঝা গেল। এরপর হচ্ছে কি দেখো জি কী ছিল যে জি ইকুয়াল টু জি ড্যাশ জি ড্যাশ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ফাই। তাহলে এমন হতে পারে তো দেখো ওমেগার মান যদি বাড়তে থাকে, ওমেগা মান বাড়তে বাড়তে কী হবে এর মানটা ইনক্রিজ করবে, তাহলে ওমেগা যদি ইনক্রিজ করে তাহলে এই মানটাও ইনক্রিজ করবে, ইনক্রিজ করলে কী হবে একসময় এমন হতে পারে তো যে জি এর সাথে এর মানটা সমান হয়ে গেল, তাহলে জি এর সাথে এর মান যদি সমান হয়ে যায় তাহলে কী হবে এই জি এর মানটা শূন্য হবে, অর্থাৎ কি পৃথিবীর মানে আবর্তন বেগ কত গুণ হলে মানে আমার আছে কোনটা এটা এখন 4,400, এটা সেকেন্ড ইনভার্স করে দেবে, তাহলে এত আছে, তাহলে আর কত গুণ হলে জিটা লোপ পাবে সম্পূর্ণ, এটা নোট করে আমি বলছি। তারপর দেখো পৃথিবীর আর্নিক গতির মান বর্তমানের কত গুণ হলে নিরক্ষরেখায় কোনো বস্তু ভারহীন হবে এবং সেই সময়ে দিন রাত্রির দৈর্ঘ্য কত হবে, অর্থাৎ কি একদিনটা কত ঘন্টায় হবে। তাহলে দেখো তো আমরা জানি কি যে জি ইকুয়াল টু জি ড্যাশ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ফাই, যেখানে ফাই কত ফাই ইকুয়াল টু 0 ডিগ্রি, আর ইকুয়াল টু কত 6400 ইন্টু 10⁻³ মিটার, ঠিক আছে। ওমেগা কত 2 পাই বাই কত হবে 86,400, আর জি কত জি ইকুয়াল টু 9.8। তাহলে হচ্ছে কি যদি ওমেগা ইকুয়াল টু ওমেগা নট হয়, ওমেগা ইকুয়াল টু ওমেগা নট মানে ওমেগা টেন্স টু ওমেগা নট হলে
জি ড্যাশ ইকুয়াল টু 0 হবে, ধরলাম। তাহলে কত আসছে দেখো তো, এখানে 0 পুট করো, এটা 0 পুট করে দাও, তাহলে কত আসছে 0 ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, ফাই মান কত 0 ডিগ্রি। তাহলে কত আসছে এক্ষেত্রে যে জি বাই আর সমান কত ওমেগা নট স্কোয়ার আসছে। এটা 1 নম্বর সমীকরণ দাও, এটাকে 1 নম্বর দাও, এটাকে 2 নম্বর দাও, ঠিক আছে। আবার আমরা জানি কি, আবার ওমেগা স্কোয়ার আর বাই জি এখানে কত নিই আমরা 1/289, এটা সমান না দিয়ে নিয়ার অ্যাবাউট দিয়ে দাও। তাহলে এখান থেকে জি বাই আর এর মান কত পাচ্ছি, বা আর বাই জি এর মান কত পাচ্ছি, তাহলে এখান থেকে পাই কত আমি, যে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জি বাই আর ইন্টু 1/289, অর্থাৎ জি বাই আর ইকুয়াল টু 289 ওমেগা স্কোয়ার। 3 নম্বর কোয়েশ্চেন। তাহলে 2 আর 3 থেকে কী পাই দেখো তো, তাহলে 2 ও 3 থেকে পাই, 2 ও 3 থেকে পাই কি পাচ্ছি, সমান করে দাও, তাহলে মানটা এখানে পুট করো, কত আসছে 289 ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার। তাহলে ওমেগা নটের মান কত আসছে, ওমেগা নট ইকুয়াল টু 17 ওমেগা, ঠিক আছে। তাহলে কত গুণ হচ্ছে 7 গুণ, অর্থাৎ পৃথিবীর আণবিক গতির মান বর্তমানের প্রায় 17 গুণ, লেখো প্রায় 17 গুণ হলে নিরক্ষীয় অঞ্চলে জি এর মান 0 হবে, বা কোনো বস্তু ভারহীন হবে, ঠিক আছে। নোট করে নাও, এই মানটাতে প্রায় আসবে, ক্যালকুলেটারে বসিয়ে দেখবে যে এখানে কত, জি এর মানটা 9.8 বসাবে, আর এখানে মানটা ওমেগা ইকুয়াল টু কত বললাম যে 2π/t এটা বসাবে, আর এর মানটা কত 6400 ইন্টু কিসে আছে ওটা 6400 ইন্টু 10⁻³ মিটারে বসাবে, বসিয়ে ক্যালকুলেশন করে দেখো কত আসে। আর 1/289 এটা ক্যালকুলেশন করে দেখো কত আসে, প্রায় সেম। সেজন্য এটাকে কি ক্যালকুলেশনের সুবিধার জন্য ধরে নেওয়া হয়, ক্যালকুলেশনের সুবিধার জন্য ধরে নেওয়া হয়। নোট করো, এরপর বের করবো কি দিন রাত্রি পরিমাণ কত, দেখো সেই সময় দিন রাত্রি কত হবে, তার মানে কি ওমেগা মানটা বের করলেই হবে, কারণ ওমেগা জায়গায় কত লিখেছি 24 ঘন্টা ইন্টু 60 মিনিট লিখেছি। তাহলে এখান থেকে কত আসছে 2 নম্বর থেকে, ফ্রম ইকুয়েশন 2 নম্বর থেকে ইকুয়েশন 2 কি লিখতে পারি যে ওমেগা নট স্কোয়ার ইকুয়াল টু কত জি বাই আর, ওমেগা সমান কি জানি গো আন্ডাররুট অফ জি বাই আর। তাহলে ওমেগা সমান 2π/t নট করলাম সমান কত হবে জি বাই আর, অর্থাৎ কত আসছে টি নট, এটা হচ্ছে কি পর্যায়কাল, কত হবে 2π ইন্টু আন্ডাররুট অফ আর বাই জি, হবে কি না দেখো। তাহলে কত হবে টি নট ইকুয়াল টু আসবে দেখো 2 ইন্টু 3.1415 ইন্টু রুট ওভার অফ আর এর মান কত 6400, তারপর আবার 3টে শূন্য বসিয়ে দিলাম, তারপর কত হবে জি এর মানটা কত 9.8, এটা আসবে দেখবে প্রায় 50-34 সেকেন্ডের কাছাকাছি আসবে, প্রায় 50-75, বা দেবে 1 ঘন্টা
24 মিনিট বা 41 মিনিট বা হচ্ছে কি 1.41 আওয়ার। ক্যালকুলেশনটা বসিয়ে করে নেবে, ঠিক আছে? ক্যালকুলেশনটা করা নাই, তোমরা দেখে নেবে, এই অ্যান্সারটা আসবে। তাহলে হচ্ছে কি বর্তমানের মানে কি বর্তমান যা মান আছে তার 7 গুণ যদি হয় তাহলে কী হবে, তুমি যদি যাও নিরক্ষীয় অঞ্চলে তোমাকে ওজন শূন্য অর্থাৎ কি ভারহীন মনে হবে, এবং সেই সময় দিন রাত্রি কত হবে 1.41 আওয়ারে, মানে দিন প্লাস রাত্রি। ঠিক আছে, মোবাইল ঘাঁটতে পারবে না, খালি মনে হবে দিন আসছে যাচ্ছে। নোট করে নাও এটা। এটা হচ্ছে কি 1 নম্বর অংশ, এটা হচ্ছে 2 নম্বর অংশ, এটা 3 নম্বর অংশ। এরপর দেখো মহাকর্ষ ক্ষেত্র, গ্র্যাভিটেশনাল ফিল্ড। পাড়ার কুকুর দেখেছো নিশ্চয়ই, কুকুরগুলো কি হয়, অন্য পাড়ার কুকুর যদি এই পাড়াতে চলে আসে তাহলে কী হয়, মার খায় অনেক। ঠিক আছে, বা দেখবে ট্রেনের হকার দেখবে, আগে বলেছি এক্সাম্পল যে বর্ধমান লাইনের হকার অর্থাৎ কি, যেটা আমার ধরুন আমার বাড়ি থেকে আছে বোলপুর টু বর্ধমান লাইনের হকার, বর্ধমান টু হাওড়া অর্থাৎ কি মেন আর কড সব হকারগুলো হচ্ছে কি আলাদা। যদি কডের হকার মেনে চলে যায় তাহলে কিন্তু সে মার খাবে, ঝামেলা হবে, অনেক কিছু হবে। যদি আমাদের এই লাইনের অর্থাৎ কি বোলপুর টু বর্ধমান লাইনের হকার যদি বর্ধমান টু হাওড়া লাইনে চলে যায় সেক্ষেত্রেও মারবে। অর্থাৎ কি, বা যখন নেতাগুলো কি হয় তার একটা ফিল্ড থাকে, এই অঞ্চলে একটা নেতা আছে, ওই অঞ্চলে একটা নেতা আছে, তাহলে কি যে তাদের হচ্ছে কি একটা ফিল্ড আছে, একটা নির্দিষ্ট এরিয়া আছে, ওই এরিয়ার মধ্যে কী হবে কুকুরগুলো থাকবে বা হকারগুলো থাকবে বা হচ্ছে কি নেতাগুলো থাকবে। সেই যতটা পর্যন্ত থাকবে সেটাই হচ্ছে কি সেটাই হচ্ছে কি তার ক্ষেত্র। ক্ষেত্র মানে হচ্ছে কি জায়গা। ধরো নাও এখানে একটা বস্তু রাখা আছে এম ভরের, সে চারিপাশে এতটা দূরত্ব পর্যন্ত হচ্ছে কি অন্য একটা বস্তুকে, অর্থাৎ এখানে একটা বস্তু রাখলাম, তাকে সে কী করছে, আকর্ষণ করতে পারছে। কিন্তু ঠিক এর বাইরে রেখে দিলাম, তখন আর সে কী করছে, একে আর আকর্ষণ করবে না, এদিকে আকর্ষণ করবে না। তাহলে এই অঞ্চলটাকে কি বলবো আমরা, মহাকর্ষীয় ক্ষেত্র। কী হবে, কোনো একটা কার জন্য আকর্ষণ করছে, এই বস্তুটা ভরের জন্য। তাহলে কোনো একটা বস্তু তার ভরের জন্য কোনো একটি বস্তু তার নিজস্ব ভরের দরুন তার চারিপাশে সে যে অঞ্চল পর্যন্ত অন্য বস্তুকে আকর্ষণ করতে পারে বা যে অঞ্চল বা জায়গা পর্যন্ত বা চারিপাশে যে সীমা পর্যন্ত তার মহাকর্ষীয় প্রভাব অনুভূত হয়, সেই অঞ্চল বা সীমাকে বলা হয় মহাকর্ষীয় ক্ষেত্র। মহাকর্ষ ক্ষেত্র এখানে হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রেও সে একই সংজ্ঞা, ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রেও একই সংজ্ঞা। শুধু পার্থক্য হবে কি, ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে আকর্ষণ বা বিকর্ষণ দুটোই থাকবে, আর এখানে হচ্ছে কি শুধুমাত্র আকর্ষণ। এরপর হচ্ছে কি, যে ধরনা হচ্ছে কি বললাম যে এই এরিয়ার কুকুর আর এই এরিয়ার কুকুর তো আলাদা, কুকুর ডগ, এটাও ডগ এরিয়া, এটা তোমাদের পাড়া আর তোমার বন্ধুর পাড়া। যদি এখানকার একটা কুকুর যদি এখানে যায় তাহলে মার খাবে। তো একটা কুকুর যদি এখানে গেল,
নিয়ে গিয়ে কী হলো, ডেড হয়ে গেলো, মারা গেল, মার খেয়ে মারা গেল। আর এখানকার কুকুরটা গেছিলো এখানে, মার খেয়ে আবার ফিরে চলে এসেছে। একই পরিমাণ, মানে কুকুরটা দুটোই হচ্ছে কি একই রকম কুকুর, একই সতেজ। তাহলে আমি এটা বলতে পারি তো যে এখানে এমন মার মেরেছে যে মারা গেছে, তার মানে কি এখানকার এটা বেশি স্ট্রং, এখানকার প্রাবল্য বেশি, মারের প্রাবল্যটা বেশি বলে মারা গেছে, এখানে অতটা মার হয়নি, সে ব্যাক চলে আসছে। ধরুন দুজনের সমান পরিমাণে রিয়াক্ট করেছিল, মানে আক্রমণ প্রতিহত করার চেষ্টা করেছিল সব কিছুই। তাহলে যদি যে এরিয়াতে মার বেশি খাবে সেখানে কী হবে, ফিলটা কি স্ট্রং বেশি, তাই তো? সেই ক্ষেত্রে এর ফিলটা বেশি স্ট্রং, বা ঢুকতেই পারছে না। তাহলে কী হবে যে, তাহলে আমি এইখানকার যে কুকুরের এটা ইউনিটিটা বেশি বা স্ট্রং মার, আমি বুঝবো কী করে? যতক্ষণ একটা কুকুরকে পাঠাচ্ছি, মার না খেলে তো বুঝতে পারবো না। ধরে নাও আমি হঠাৎ আমার হকারি করছি, আমি ধরে নাও ট্রেনে, তো আমি এখন বোলপুর লাইন থেকে বর্ধমান লাইনে যাচ্ছি, বর্ধমান কর্ডের। তাহলে আমি ওই কর্ডের লাইনে ঢুকলাম, তো ওখানকার কী অবস্থা জানবো কী করে? আমি ঢুকলেই তো মার খাবো ওখানে। তো যদি মার খাই তাহলে জানবো হ্যাঁ এখানকার ফিল্ড আছে, প্রাবল্য আছে। আর যদি মার না খাই তাহলে জানবো কি কোনো কিছুই নাই। তাহলে আমি ঢুকে যদি মার খাই, সেই মারের আমার আছে, অল্প মার খেলে জানবো কি এটা কম, বেশি মার খেলে জানবো কি ওর প্রাবল্য বেশি। যতক্ষণ না একটা বস্তুকে এন্ট্রি করাচ্ছি ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবো না। ঠিক সেরকম হচ্ছে কি মহাকর্ষ ক্ষেত্র। ধরে নাও এটা হচ্ছে কি, এটা একটা বস্তু রাখা আছে এম ভরের, তার এদিকে হচ্ছে কি চারিপাশে মহাকর্ষ ক্ষেত্র। তাহলে এখানে আবার কি, এখানে একটা একক ভরের বস্তুকে নিয়ে আসতে হবে, যার মাস হচ্ছে কত 1, একক ভরের বস্তু নেবো। তার উপর যে বল প্রযুক্ত হবে সেটাই হবে কি অভিকর্ষ, মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য। অর্থাৎ কি, এখানে যদি এম থাকতো কথা হতো এফ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার। এবার কথা বলবো এফ বাই এম করবো আমি, তাই তো? অর্থাৎ কি একক ভরের বস্তুর উপর, অর্থাৎ কি এফ ইকুয়াল টু কত হবে, এখানে এম ইকুয়াল টু কত হবে 1, জি এম ইন্টু 1 ডিভাইড বাই আর স্কোয়ার, তাহলে হবে জি এম বাই আর স্কোয়ার। এটা হচ্ছে কি মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য। একক ভরের বস্তুর ওপর যে পরিমাণ বল প্রযুক্ত হবে কোথায়, মহাকর্ষ ক্ষেত্রে, তাকে বলবো কি আমরা মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য। প্রাবল্য কোনটা, মারটা। ঠিক আছে, এটা মনে রাখবে যে একটা বস্তুর হচ্ছে কি নিউটনের অনুযায়ী মহাকর্ষ ক্ষেত্র, মহাকর্ষ বল অসীম পর্যন্ত বিস্তৃত। নিউটনের এই অনুযায়ী হচ্ছে কি এটা অসীম পর্যন্ত বিস্তৃত। এবার হচ্ছে কি গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি, মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য। তাহলে এখানে কি বললাম যে মহাকর্ষীয় ক্ষেত্রে একক ভরের কোনো বস্তু রাখলে তার উপর যে পরিমাণ কি হয় মার পড়ে নাকি, ওটাই হয়। তাই যে পরিমাণ মহাকর্ষ বল প্রযুক্ত হয় তাকে বলা হয় মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা। ঠিক আছে, মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা। সেটা ঠিক করে নাও, তীব্রতা। মহাকর্ষ ক্ষেত্রে একক ভরে কোনো বস্তু রাখলে তার উপর যে পরিমাণ মহাকর্ষীয় বল প্রযুক্ত হয় তাকে বলা হয় কি মহাকর্ষ ক্ষেত্র। এখানে একটা এম ভরের বস্তু রাখা আছে, এম ভরের বস্তু, এখান থেকে একটা আর দূরত্বে স্মল এম ভরের বস্তু আছে। তাহলে হচ্ছে কি এম এর উপর প্রযুক্ত মহাকর্ষীয় বলের মান কত হবে, এফ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার।
তাহলে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য কত হবে? ক্ষেত্র প্রাবল্য কত হবে? ক্ষেত্র প্রাবল্য ই ইকুয়াল টু কত লিখবো? জি এম বাই আর স্কোয়ার। এখানে কত হলো? এম ইকুয়াল টু 1। যখনই কোথাও মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য বলবে বের করতে, সঙ্গে সঙ্গে সেই পয়েন্টটা একটা একক ভরের বস্তু রেখে দেবো। একক ভরের বস্তু রেখে দিয়ে তার উপর যে বল প্রযুক্ত হবে সেটা হবে কি? মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য। যদি এটা ইলেকট্রিক ফিল্ড হয়, যদি ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্র প্রাবল্য বের করি, তাহলে এখানে একক ভর রেখেছি, ওখানে কি রাখবো? একক ধনাত্মক আধান রাখবো। একক ধনাত্মক আধান। যদি ম্যাগনেটিক ক্ষেত্রে নির্ণয় করি তাহলে কি রাখবো? একটা বিচ্ছিন্ন উত্তর মেরু। উত্তর মেরু ধনাত্মক আধান, একক ভর। আর এটাকে ই দ্বারা প্রকাশ করা হয়। এটা অবশ্যই ভেক্টর কোয়ান্টিটি, নোট করে নাও। এরপর এর ইউনিট কত হবে? ইউনিট কত হবে? ইউনিট কি বলা আছে? ফোর্স বাই মাস, তাই তো? একক ভরের বস্তুর উপর ক্রিয়াশীল বল এম ভরের ওপর কত হচ্ছে? এম ভরের ওপর ক্রিয়াশীল হচ্ছে কত? এফ। একক ভরে কত হবে? এফ বাই এম। সে মানটা কত আসছে? তাহলে এখানে কত হচ্ছে? হয় হবে কি নিউটন পার কেজি, বা হবে কি গ্রাম পার, সরি ডাইন পার গ্রাম, ডাইন পার গ্রাম। মাত্রা কি হবে? ডাইমেনশন, ডাইমেনশন অফ ই কত হবে? এখানে ফোর্সের ডাইমেনশন কত হবে? এম এল স্কোয়ার টি টু দি পার এম এল টি টু দি পার -2 ডিভাইড বাই কত হবে? এম কত আসছে? এল টি টু দি পার -2। দেখো তো, জি হচ্ছে কি? অভিকর্ষ ত্বরণ। ত্বরণের মাত্রা কত হয়? ত্বরণের মাত্রা কত হয়? সেমি বা একক হয় সেমি পার সেকেন্ড স্কোয়ার। মাত্রা হচ্ছে কি? এল টি টু দি পার -2। তাহলে এর মাত্রা প্রায় একই, কিন্তু হচ্ছে কি এর একক আলাদা, ওর একক আলাদা। ঠিক আছে? এরপর দেখো, যদি এরকম হয় যে একটা বস্তু রাখা আছে আর ব্যাসার্ধের ও এম ভরের ফাঁপা গোলকের এক নম্বর হচ্ছে বাইরে, 2 নম্বর হচ্ছে পৃষ্ঠে, 3 নম্বর হচ্ছে কি অভ্যন্তরে। অভিকর্ষ অভ্যন্তরে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্যের মান কত? মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্যের মান নির্ণয় করো। দেখো, যদি এটা ফাঁপা গোলক হয় তাহলে ফাঁপা গোলক মানে কি? ঠিক এরকম আছে, ফাঁপা পুরোটা, সম্পূর্ণটা। তাহলে এখানে হচ্ছে কি এর কেন্দ্র থেকে ধরে নাও আর দূরত্বে পি বিন্দুতে একটা এম ভরের বস্তু রাখা আছে ও। তাহলে আমি যদি বের করি এটা একক মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য মানে হচ্ছে কি এম এর মানটা কত? 1, দূরত্ব কত? আর। তাহলে হচ্ছে বাইরে, 1 নম্বর হচ্ছে কি বাইরে, কি বাইরে কেন্দ্র থেকে আর দূরত্বে প্রাবল্য কত হবে? E1 কত লিখবো তাহলে? জি এম বাই কত হবে? এটা আর স্কোয়ার। আর একটা এম এর মান কত? এম ইকুয়াল টু 1। তাহলে কত হবে? জি এম বাই আর স্কোয়ার। এই অভিমুখটা কোন দিকে হবে? এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, তো অভিমুখটা কোন দিকে হবে? দেখো, এখানে যদি একক ভরের বস্তু রাখা থাকে তাহলে একে কি করছে? এই বস্তুটা, এম ভরের বস্তুটা আকর্ষণ করছে। তাহলে আকর্ষণ যদি করে তাহলে এই বস্তুটা কোন দিকে গতিশীল হবে? তাহলে একক ভরের বস্তুটা গতিশীল যেদিকে হবে সেটাই হবে কি মহাকর্ষ ক্ষেত্রের ডাইরেকশন। ঠিক আছে? তাহলে এই বস্তুটা কোন দিকে আসবে? এদিকে আসবে, অর্থাৎ হবে পি ও বরাবর। এরপর 2 নম্বরে কি হচ্ছে? পৃষ্ঠে বলা হচ্ছে, অর্থাৎ কি বস্তু যদি এরকম জায়গায় থাকতো তাহলে পৃষ্ঠে কত হবে?
পৃষ্ঠে আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, কারণ কি আর ব্যাসার্ধ বলা হচ্ছে, অর্থাৎ কি এটার মান হচ্ছে কত আর, তাহলে কত হবে E2 ইকুয়াল টু হবে GM/r²। এখানে উন্মুখ কোন দিকে হবে, এখানেও সে হবে কি, এখানে ধরে নাও কি বিন্দু কিউ ও বরাবর। এরপর 3 নাম্বার কি বলা আছে, অভ্যন্তরে ধরো এটা হচ্ছে ও, এখানে বস্তু আছে এম, এটা হচ্ছে পি বিন্দুটা। তাহলে পি বিন্দুটা যদি এখানে হয় অভ্যন্তরে, তাহলে দেখো তো এই অভ্যন্তরে যদি আমি একটা আর ব্যাসার্ধের, এটা ধরো আর ধরলাম, এখানে R1 ধরলাম, আর ইনার, তাহলে এই ব্যাসার্ধটাতে কথা হচ্ছে যে গোলকটা কল্পনা করেছি সেখানে কোনো মাস আছে, কোনো ভর আছে কি, ভরটা কোথায় আছে, এই খোলকের বাইরে আছে, অর্থাৎ কি সমগ্র ভরটা আছে কি এই জায়গাতে আছে। তাহলে এই ভরটাকে আকর্ষণ করবে কেউ কি না। তাহলে যদি বিন্দুটি আর বিন্দুটি পি খোলকের অভ্যন্তরে অবস্থিত হয়, অভ্যন্তরে অবস্থিত হলে কার্যকর ভর ইকুয়াল টু 0 হবে। কারণ কি এখানে হচ্ছে ভর 0, অর্থাৎ কত হবে E3 ইকুয়াল টু কত হবে 0, কারণ যেহেতু মাস নেই সেহেতু কোনো ভর নেই। একটু যদি অসুবিধা লাগে ঠিক আছে পরের স্টেপে বুঝতে পারবে, যখন যদি এটাকে আমি বলি কি এটা নোট করে নাও, এটা ফাঁপা জায়গায় করে দেবো কি নিরেট গোলক, তখনই অঙ্কটা বুঝতে পারবে। নোট করেছো? এরপর দেখো আর ব্যাসার্ধের এম ভরের নিরেট গোলকের বাইরে পৃষ্ঠে এবং হচ্ছে কি অভ্যন্তরের কোনো বিন্দুতে আমাকে মহাকর্ষ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে হচ্ছে কি প্রথমে 1 নম্বর হচ্ছে কি বাইরে, এটা নিরেট গোলক, তাহলে বাইরে হচ্ছে কি কেন্দ্র ও থেকে পি বিন্দুতে অবস্থিত একটা একক ভর আছে এম ইকুয়াল টু কত 1, ও পি সমান কত ধরলাম ও পি সমান আর। তোমরা লিখবে কি, মনে করি কেন্দ্র থেকে আর দূরত্বে বহিস্থ কোনো বিন্দু পি, এতে মহাকর্ষ প্রাবল্য কত হবে, তাহলে E1 কত হবে, এটা দেখো এই বস্তুটাকে যখন একক ভরের বস্তুটাকে যখন আকর্ষণ করছে তখন কী হচ্ছে এর সমগ্র ভরটা লাগছে, তাই কত হবে GM/r²। ওই মুখ কোনটা পি ও বরাবর একই রকম, এর মতই হলো। কারণ এখানেও কি যখন বস্তুটা বাইরে ছিল খোলকে ভরটা আছে, কিন্তু এখানে যদি ব্যাসার্ধ আর ব্যাসার্ধে বৃত্ত কল্পনা করি বা গোলক কল্পনা করি তাহলে সমস্ত ভরটা কি থাকবে ওই খোলকের ভিতরে থাকবে, আর ব্যাসার্ধে বৃত্ত গোলকের ভিতরে থাকবে। তাই হচ্ছে কি কার্যকরী ভরটা এখানে এম হবে, কিন্তু যখন ভেতরে নিচ্ছিলাম তখন কী হচ্ছিলো, যখন কল্পনা করেছিলাম তখন এর ভিতরে কোনো ভর থাকছে না, খোলকের বাইরে চলে যাচ্ছে ভরটা। ঠিক সিমিলারলি 2 নম্বর পয়েন্ট কী হবে, একই রকম যদি আর ইকুয়াল টু আর হয়, অর্থাৎ কি পি বিন্দুটা যদি এখানে অবস্থান হয় P2, সেক্ষেত্রে কত হবে E2 ইকুয়াল টু কত হবে GM/r², হচ্ছে কত P2 ও বরাবর। তাহলে এই দুটো হলো কি একই রকম। এবার হচ্ছে তৃতীয় নাম্বার, ওরা নোট করে নিয়েছো নিশ্চয়ই। 3 নাম্বার দেখো অভ্যন্তরে কোনো বিন্দু কিউ, এবং ধরে নাও ও কিউ সমান হচ্ছে কত R3, ধরে নিলাম R3। তাহলে কি হচ্ছে দেখো যখন আমি এটাকে এই গোলকটা অঙ্কন করলাম, এখানে কি সব জায়গায় ভর আছে, প্রত্যেকটা বিন্দুতেই ভর আছে, এটা ফাঁপা মানে কি শুধু এখানে ভর ছিল, এখানে হচ্ছে কি সমস্ত জায়গাতে ভর আছে। তো যখন আমি এখানে কোনো একটা বিন্দু নিলাম পি বিন্দু বা কিউ বিন্দু নিয়েছি এখানে, তখন কি এখানে একটা গোলক কল্পনা করলাম কত ব্যাসার্ধের R3 ব্যাসার্ধের, এটাকে R3 না ধরে আরই ধরো সুবিধা হবে, দেখতে ভালো লাগবে। আর তাহলে আমাকে প্রথমে দেখে নিতে হবে যে কার্যকরী ভর কত। তাহলে এখানে কী হবে কার্যকরী ভর কত হবে, কার্যকারী
ভর হচ্ছে কি আর ব্যাসার্ধের গোলকের ভর। তাহলে কত হবে আর ব্যাসার্ধের গোলকের ভর? দেখো কি আছে, 4/3 পাই আর কিউ, এর ভর কত ছিল? এম। কারণ বলা আছে তো আর ব্যাসার্ধের এম ভরের এটা নিরেট গোলক। তাহলে এককে কত হবে? m/4/10 পাই আর কিউ। আর কত হবে? 4/3 পাই আর কিউ এ কত হবে? সরি, স্মল আর কিউ এ কত হবে? কত হবে? m/4/3 পাই আর কিউ ডিভাইডেড বাই 4/3 পাই আর কিউ। থাকলো কি পরে আমার? m ইন্টু আর কিউ বাই আর কিউ। এটা হচ্ছে কি কার্যকারী ভর। অতএব অভ্যন্তরে কোনো বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য কত হবে? E3 = gm dashed by r স্কোয়ার। ঠিক আছে, এই আরটা হচ্ছে কি বাইরের আর, এটা হচ্ছে কি অভ্যন্তরের আর। তোমরা তিনটিকে আলাদা ধরতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে কথা হবে আমার জি, এটা মানটা বসাও, কথা হবে m/r³ তাহলে কত আসছে? E3 = দেখো কত আসছে? gm আসছে, gm, এটা অন্য পেন দিয়ে লিখি। E3 = gm। এখানে দেখো এ আর কিউ আছে, এটা আর স্কোয়ার আছে, তাহলে এখানে আমি কী করলাম? কি আর কিউ লিখে দিলাম, এখানে কত আর রাখলাম। অভিমুখ কোন দিকে হবে? এটা যদি কিউ বিন্দু হয়, কিউ ও বরাবর। ঠিক আছে, তাহলে ফাঁপা গোলকের ক্ষেত্রে শূন্য হচ্ছে, কারণ কি এই গোলকের মধ্যে কোনো ভর থাকছে না, তাই ফাঁপা গোলকে শূন্য। আর এখানে কি নিরেট গোলক মানে কি সর্বত্র ভর আছে, তাই হবে কি এই ব্যাসার্ধের গোলকের ভরটাকে নেব কি কার্যকারী ভর, যেমনটা নিয়েছিলাম এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ নির্ণয় করার ক্ষেত্রে। ঠিক আছে, নোট করে নেবে এটা। এরপর দেখো আমরা লেখচিত্র অঙ্কন করব। দেখো আগের ক্ষেত্রে এই দুটো টার্ম কি একই ছিল, খালি এখানে হচ্ছে কি ফাঁপাগুলোর ক্ষেত্রে শূন্য, আর ক্ষেত্রে হচ্ছে কি E∝r। লেখচিত্র কেমন হবে দেখো এরপর। এটাকে নিলাম কি ফাঁপা, প্রথমে ফাঁপা নিনি, ফাঁপা। এটা ধরো গোলকটা আছে, এটা হচ্ছে আর, এটা r=r, এটা r=r, এটা -7 দিয়ে দাও, এটা হচ্ছে ও, এটা হচ্ছে ই। তাহলে কত হচ্ছে? কেন্দ্রে কত, একদম ভিতরে কত? 0। তারপর থেকে কত হয়েছে দেখবে, প্রপোর্শনালটা কত এসছে? E∝r² এসছে, তাই তো দুটোর ক্ষেত্রে তাই। তাহলে এখানে কেমন হবে? ধরুন এটা হচ্ছে ম্যাক্সিমাম মান, এটা হচ্ছে কত? এরকম হবে। আর এখানে কত হবে? 0, মানে ডট লাইন দিতে পারো, এখানে ডট লাইন 0 অভ্যন্তরে। এখানে হচ্ছে কি এই সাইডে অভ্যন্তরে 0, আর এদিকে হবে এরকম এক্সপোনেনশিয়াল কত? E∝1/r², এখানেও E∝1/r², যে কোনো একটা দিক দেখালে হবে। আর এটা হচ্ছে কি ব্যাসার্ধ পৃষ্ঠ, এখানে মানটা কত হচ্ছে? পৃষ্ঠের মানটা হচ্ছে gm/r², এটা মান হচ্ছে কত? gm, একই রেখা, gm/r²। এরপর নিরেট গোলক নেব, বাইরেটা একই রকম হবে, নোট করা হয়েছে নিশ্চয়ই এটা। এবার নিরেট গোলক এদিকে, লেখচিত্র ম্যাক্সিমাম নিরেট গোলকেই দেওয়া হয়, জিজ্ঞাসা করা হয়।
তার মধ্যে আবার প্যাচ আছে, ঠিক আছে। এটা হচ্ছে কোনটা, তা আর ইকুয়াল টু আর, এটা হচ্ছে কি আর ইকুয়াল টু আর, এটা হচ্ছে কি দূরত্ব, আর হচ্ছে ই। ধরো এটা হচ্ছে কি সর্বোচ্চ মান, তাহলে হচ্ছে কি বাইরে বললাম কি দুটো একই এসেছিলো, তাহলে আমি বাইরেটা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে কত, জি এম বাই আর স্কোয়ার, ক্যাপিটাল আর স্কোয়ার, আর হচ্ছে কি ই প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার। কোনো অসুবিধা নেই। এবার অভ্যন্তরে দেখো ই প্রপোর্শনালটি কী হচ্ছে, আর হচ্ছে সমানুপাতিক, কারণ কি এখানে জিটা ধ্রুবক, এমটা ধ্রুবক, আর হচ্ছে কি এর ব্যাসার্ধ, এর ব্যাসার্ধটা ধ্রুবক, তাহলে এটা হচ্ছে কত, এটা হবে কি ভেতরে স্ট্রেট লাইন। ঠিক সিমিলারলি এদিকেও হবে একই রকম, ভিতরে স্ট্রেট লাইন আর বাইরে এরকম, ঠিক আছে। এখানে হচ্ছে কি ই প্রপোর্শনাল টু আর, এখানে লিখে দেবে কি ই প্রপোর্শনাল টু আর। এটা হচ্ছে নিরেট গোলকের, এটা হচ্ছে ফাঁপা গোলকের লেখচিত্র। এরপরে টুইস্টটা হচ্ছে অন্য জায়গায়, এটা নোট করো না, তারপর বলছি। নোট করা হয়েছে, এরপর দেখো মহাকর্ষ বল মানে আকর্ষণ বল, অ্যাট্রাকটিভ ফোর্স সবসময় কী হয়, পজিটিভ হয়, নেগেটিভ হয়, সরি অ্যাট্রাকটিভ ফোর্স সবসময় কী হয়, নেগেটিভ হয়, আর রিপালসিভ ফোর্স হয় কি পজিটিভ হয়। তাই সেটা যদি হয়, আবার হচ্ছে কি মহাকর্ষ বল হচ্ছে কি কনজারভেটিভ ফোর্স, এফ ইজ ইকুয়াল টু মাইনাস ডিউ ডিএক্স, তাহলে সেক্ষেত্রে দেখবে ইটা আসবে কি নেগেটিভ হবে, এটা নেগেটিভ হবে। নেগেটিভ যদি হয় লেখচিত্রটা, অ্যাকচুয়াল লেখচিত্র কেমন হবে, যদি এরকম আঁকো এরকম হবে, মানে এটা ঠিক উল্টানো হবে। যদি কোনো অপশানে তোমাকে এটাও দেওয়া থাকে এটাও দেওয়া থাকে, অ্যান্সার অবশ্যই এটাকে করবে, আর যদি এটা না থাকে তাহলে অ্যান্সার এটা করবে। বোঝা গেল জিনিসটা? কারণ যে কোনো অ্যাট্রাকটিভ ফোর্স হচ্ছে কি নেগেটিভ হয়, বা সেন্ট্রাল ফোর্স নেগেটিভ হয়, আর নেগেটিভ হলে সেটা কী হবে, এটা উল্টে যাবে, ই এর মানটা কত হবে মাইনাস জি এম বাই আর স্কোয়ার, মাইনাস সব আসবে মাইনাস আসবে। সেক্ষেত্রে তোমরা কী করবে, এটাকে উল্টিয়ে দেবে, মানে অ্যাকচুয়াল গ্রাফ হবে এটা। কিন্তু যদি তোমার কোনো কোশ্চেনে দেয় যে দুটো অপশন দেওয়া আছে, তখন তুমি এটাকে ফার্স্ট পেপার, এটা হচ্ছে কি সব থেকে সঠিক হচ্ছে এটা 1 নাম্বার। তারপরে যদি না থাকে, এটা যদি না থাকে, এটা যদি মানে থাকে, এটা যদি না থাকে তাহলে কি করবে, এটাকে অপশানে দেবে। আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে। তাহলে নেগেটিভটা হচ্ছে কি সব থেকে ভালো অ্যাপ্রোপ্রিয়েট, নোট করে নেবে। আজকে পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে শুরু করব। তোমরা দেখবে কি ওই আর্নিক গতির কয়েকটা অঙ্ক আছে, উদাহরণ তোমাদের করা আছে, একটু দেখে নেবে। আর একটা ক্লাস দেব, সেই ক্লাসের মধ্যেই হবে কি তোমার পরীক্ষাটা, ওটাই হবে কতদূর পর্যন্ত, মানে 5 নাম্বার ক্লাস পর্যন্ত হবে কি পরীক্ষা।